আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা দেখছেন সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সূরা রাফা, পর্ব সংখ্যা 20। চলুন আজকের পর্ব শুরু করি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা চড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়ে মাত্রই বিছানায় বসেছে অরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে। অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র, অর্ণব ও ওর রুমে। এত রাতে কি নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতে সব ঘটনা ভুলে গিয়ে অরু যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া নাড়ে অনু। দরজা খোলাই ছিল, তবুও অরু কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতে যেতেই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? কৃতিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইয়াকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারিনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা নিজের হাতটা ভালো মতো পরখ করে অরু নরম সুরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁসূচক মাথা নেড়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়িতে চলে গেছে। ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বললি না তো? অনুর কথায় ওরও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসার পরিপূর্ণ মুহূর্তটা। আর সবচেয়ে বড় কথা, সে পুরো ঘটনার পেছনে ছিল ওরই মামাতো ভাই রেজা। এখনো সেসব কথা ভাবতে গেলে রেজার উপরে মেজাজ চড়ে ওঠে অরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সে সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসিসানির আওয়াজ কানে বিট করতেই আকস্মাৎ গতিহারে তীব্র গভীরতম চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশে বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপনে ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনোরূপ উচ্চবাচ্য করল না, উল্টো অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপর শুরু হলো একের পর এক শক্ত হাতে থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরার হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল অরুর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাং এর সদস্য হয়, তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়েও বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তার মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুর, অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে ঘুরিয়ে ফেলেছে, অতঃপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঞ্চ বসাতে বসাতে বলছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলি? বলকে পাঠিয়েছে, সাফ সাফ বল, নয়তো আজ রাতে তোর জীবনের শেষ। দিনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলো। লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হাপিত্যুস করে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল, বলেছিল তরতাজা নিউজ আছে, জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আমরা।
আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা, বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকে বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করে যখন পেছন থেকে ওর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলো কৃতিক। দেখলো অরুর ধরফরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুসরত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল ও। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে না সূচক মাথা নাড়ালো অরু। অরুর সেই তখন থেকে ভয়ে তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দুহাত দিয়ে আঁকলে ধরলো অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলে বলল, জান বাচ্চা, হার্টবিট, আরে ওকে নাও। অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্ট ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি, ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। ওরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। ওর কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেল কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামলো অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনু দীর্ঘশ্বাস ছাড়ল। আলগোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসের লোকদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবল, সব কিছুর মূল্যে হয়তো বা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলেই রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কি ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিকে না, এদিকে। অর্ণবের ডিরেকশনে কাজ ঝালাপালা হয়ে গেল শাওরের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচে বলেই উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থার সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক, তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শুন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। সার কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয় কান দিয়ে শুনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার, তোর এত শখ জাগলো কেন কে জানে। জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মরার শখ জাগলো, কি আশ্চর্য শখ। অর্ণবের কথার পাছে সার কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকে ব্রেক সামলাতে ব্যস্ত, তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকের মাথায় ক্রুশ এঁকে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হা হুতাশে বিরক্ত হয়ে সার থমকে উঠে বলল, চুপ করবি? বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছিসটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুর বাড়ি, ভেবেছি বিয়েটা বাংলাদেশে করব, বুঝলি? অর্ণব হতবিহ্বল কণ্ঠে বলল, এই পুরান ঢাকায় চিপা গলিতে তুই শ্বশুর বাড়ি কোথায় খুঁজে পেলি? সার দুষ্ট এসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সার বাইক
হাতকে টান দিতে আবারও ঈশ্বরের নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিস জয়েন করেছে। সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এই গদানো সারি সারি ছোট্ট বড় শ্যাওলা বিল্ডিংয়ের মাঝে আদতে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিক সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওড়নাটা কাঁধ ছড়িয়ে কোমরের কাছে বাঁধা, কাঁধ অবধি রিবোর্ডিং করা সিল্কি চুলগুলো পাঁচ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবু গোধূলি আভায় নিত্যরত মেয়েটাকে মায়াবী অপসরীর মধ্যেই স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তখন থেকে হা করে তাকিয়ে দেখছে তার গোধূলিবেলার অপসরীটাকে। অপসরীর অস্পষ্ট মুখশ্রী দেখেও সায়র চোখ বন্ধ করে বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঁঝা রোদ্দুরে পুড়তে থাকা জনমানবকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারিদিকে এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে অরুকে না পেল, তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানোর মেজাজটা অগ্নিস্ফুলিঙ্গতে আরও খানিকটা জোয়ার দিতে অরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমির শেখ তার দুই মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন। সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পরে আর একদণ্ডও অপেক্ষা করেনি কৃতিক। গটগটিয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে। আর যখন হসপিটালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের ক্যাবিনের দিকে, ক্লান্ত ঘামে ভেজে শরীরে হাতড়িয়ে টাইয়ের নটটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে, অনেক হয়েছে, আজ অরুকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে ও। কৃতিক যখন দু পকেটে হাত গুজে ক্যাবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই অরুর সাথে চোখাচোখি হলো ওর। অরু ভেতরে ছিল। হঠাৎ করে এভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে ক্যাবিনের বাইরে বেরিয়ে এলো ও। অরু বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। অরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব, মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নিদৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল, সো হার্ড। কৃতিকের এমন আগুন ঝরা নিষ্পাপ চাহনি দেখে অরু বুঝছিল কৃতিক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢুক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপর নতুন আত্মীয়, সে হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেসবের ধারে কাছেও গেল না। উল্টো চোখে মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল, কি হয়েছে, সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা তুমি অরুর ভাই না? কৃতিক এক পলক অরুর মুখের দিকে চাইল, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকুতি মিনতি করছে। কৃতিক যাতে উল্টোপাল্টা কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, তারপর অমিতের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল না করলেন না, বরং হাসি মুখে বললেন, তা বাবা তুমি কি বাসে যাচ্ছ? আর অরু কি তোমার সাথেই যাবে নাকি? কৃতিক আবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলে অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু খাবার দাবার আছে বাবা, অরু যেহেতু চলে যাচ্ছে তাহলে তোমরা বরং এটা নিয়ে যাও। মেজাজের মাত্রা
তাপমাত্রার মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের। তবু ভেতরের উগ্রতাকে সামনে রেখে প্যাকেটটা হাতে নিয়ে কৃতিক ছোটো করে বলল, ঠিক আছে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, অরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টিসীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারল মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হলরুমে ছড়িয়ে পড়ল ফুলমূল সহ সুস্বাদু সব খাবারগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার ওরও বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরল ওরুর হাত। তারপর কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়ার হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে ওরুর। অসভ্য বেয়াদবির একটা সীমা থাকে, কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সিন ক্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল ওরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিককে হাতটা আবারও ছটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতো গলায় বলল, আপনি একটা উন্মাদ, সাইকো। সারাজীবন একা থেকে থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেনি, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়ালটা দু আঙ্গুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস, বুঝে বলছিস? মেসেজ বিক্রি আছে অরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরু তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনি বলুন, আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? এই তো যায়নি, একা তো যায়নি, মা আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি। তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদের ও যা খুশি তাই বলে এসেছেন। কেন? আমার সামনে অমিতের হয়ে উকালতি করা বন্ধ কর অরু। ভুলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গেছিস? আর তুই কিনা আজ ড্যাং ড্যাং করে সেই অমিতকে দেখতে চলে গেলি। হাউ ফাকিং ডেয়ার ইউ অরু। কৃতিক কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামে ওরু বলল, আমি আগেও বলেছি মা আর আপার সাথে গিয়েছি। তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ, ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানার মধ্যে উনি আমাকে ভনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে। একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ নিয়মকানুন সব ভুলতে বসেছেন, হয়েছে চরম অসভ্য। অরুর কথা শেষ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর খাটটা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক। অতঃপর থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না আমার একরোখা হওয়ার পেছনে দায়ী কিন্তু একমাত্র তুই। তোর জন্য এ বাড়ি, কাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে, আর আজ তুই আমার দিকে আঙ্গুল তুললি। ইজন্ট ইট ফেয়ার? আর কি যেন বললি? মা আর আপা, রাইট? তোর কাছে যদি মা আর আপা এতই গুরুত্বপূর্ণ হয়, তাদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মেরে ডিবানের উপর ফেলে দিয়ে দিল অরু। তারপর আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে না থাকবো সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আঁকলে আড়াল করে রেখেছি, তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করব কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর অরুর মস্তিষ্কে নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামছে ধরেছে কেউ। কৃতিককে ছাড়া পৃথিবী এও সম্ভব? অরু ভাবতে পারে না, ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছন পেছন উঠে যায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডোর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবল মাত্রই এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে, কিন্তু তেমন কিছুই হয় না। ওর রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে, জাস্ট গেট লস
বলে হাত ধরে অরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতি। তারপর থাপ করে লাগিয়ে দেয় দরজাটা। অরু কাঁদতে কাঁদতে দরজার বাহিরে হাঁটু ভেঙে বসে পড়ল। কিন্তু কিছু তিক্ত সত্য কথা যে মানুষের হৃদয়টাকে এভাবে নাড়িয়ে দিতে পারে তা বোধহয় কান্নারত অরুকে না দেখলে বোঝা যেত না মোটেই। অরু কাঁদছে তখন থেকে। তা দেখে অরুর মামি জাহানারা এগিয়ে এসে কিছুটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানোর লোভে আরও বিয়ে কর বড় লোক ছেলেদের, একদিন দুদিন, তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দেবে। মেনে নিস আমার কথা। অরুর কষ্টে মামির বোধহয় বেশ আনন্দই হলো। তবে অরুর আপাতত সেসবে মন নেই। ও নিজে হাঁটুতে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়েন কৃতিক, তুমি কি জানো তুমি সেই গুপ্তঘাতক যে খুন করে একটা পরাশূন্য তৈরি করার উদ্দেশ্যে, আর আমি হলাম সেই ধর্মান্ধ যে ওই গুপ্তঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলক ধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার, না নেই। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। পরন্ত বিকেলে মিয়ে যাওয়া সূর্যকিরণ তীরের ফলার মতোই তির্যক আকার ধারণ করেছে। সেই তির্যক কিরণে সোনালি আলোর রশ্মিটুকু আছড়ে পড়ছে নীলিমাদের দোতলার ভবনের ছাদে। যেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করছে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করেই নাচ শেখা। যেমনটা চারুকলায় গিয়ে আঁকাআঁকির ক্ষেত্রে আব্বাজানের একমাত্র মেয়ে হওয়ায় মেয়ের কোনরূপ শখ আহ্লাদের ত্রুটি রাখেন না নীলিমার বাবা তাইয়েব জামান। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে পেয়ে নীলিমাও হয়েছে একরোখা আর বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে একরত্তিও না। পছন্দ অপছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র, এক কথায় কৃতিকুঞ্জের সেই বিদেশি বাদরটা। অত নাম মনে রাখার সময় আছে নাকি নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকায় মানুষটার কথা ভাবতে গিয়ে বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল নীলিমার। মনে মনে ভাবলো, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্য কি করে হতে পারে? কি করে? সায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রায় ভুল করছিল আর চোখ মুখ খিচিয়ে সায়রের 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিলে ঘেঁষে দাঁড়াতে দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়রকে দেখে নীলিমা কটমটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলেই তখন বারবার ভুল করছিলাম। আপাতত ওর দিকে তাকে নিঃশব্দে হাত নাড়ছে সায়র, আর সায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখে সায়র নিচ থেকে কথা ছুড়ল, উপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসার সিঁড়িটাও বাইরের দিকে। যে কেউ চাইলেই ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ। এ বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিপ্রভ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সায়র আর অনুভূতির অপেক্ষা করলো না। তরতর করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো নীলিমাদের ছাদে। সায়র উপরে এসে নীলিমার চুলে টুকা মারতে ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাশ পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানা এবার খুঁজে পেলেন কি করে? সায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলেন না, আমার না হওয়া শ্বশুর বাড়ি আর আমি খুঁজে পাবো না? সায়রের কথায় নীলিমা চোখ কপালে। ও হতবাক হয়ে বলল, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? নীলিমা এবার মেকি হাসলো। সায়রের সাথে তাল মিলিয়ে বলল,
ও তাই বুঝি? আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তা একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। সায়র নিজের শার্টের কলারটা পেছনে ঠেলে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, আই অ্যাপ্রিসিয়েট। সায়রের কথা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে, আব্বাজান শুনতেছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গুরুগম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো, কিতা আইসে আম্মাজান? ডাক পারতাছেন কালা? নীলিমা আবারও চেঁচে ওঠে বলল, ছাদে আইয়েন, দেখা যান বালা, আমাগো ছাদে বিদেশি বান্দর লাফাইতাছে। কি কইতাছেন আম্মাজান এসব? লাঠি নিয়ে আমুনি? না আব্বাজান, বাঁশ নিয়ে আহেন, আসলা বাঁশ। নীলিমার কথায় সায়র হতবিহ্বল হতবম্ব হয়ে মুখ হা করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আছলা বাঁশ খাওয়ার হুমকি এলো। এ কেমন দুষ্টি মেয়ে! নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগে তড়িৎ বেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল সায়র। নীলিমা ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকে হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? নীলিমা সায়রের হাতের মধ্যে থেকে বোকা বোকা চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফিক করে হেসে দিল সায়র। হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। সায়রের কথা শুনে নীলিমার ম্লান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথায় চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মশকরা করলে সত্যি সত্যি আজ আব্বাজানে দিয়ে আপনার শ্বশুর বাড়ির আসার শখ মিটিয়ে দেব, বলে দিলাম। সায়র চোখ ছোটো ছোটো করে সন্দিহান গলে বলল, তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলো স্বীকার করছো যে আমি আমার হবু শ্বশুর বাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটমটিয়ে বলল, আপনি চাইছেনটা কি বলুন তো? সায়র দুষ্টু এসে বলল, তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমা রাগী নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াইছি আপনাকে জামাই আদর। পরক্ষণে গলা ফাটিয়ে চেঁচে উঠল, আব্বাজান শুনতাছেন? সায়র বোধহয় কুক্ষণেও আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচে ওঠাতে সায়র নিজেও ভরকে গিয়েছে। ওদিকে ভেতরের সিঁড়ি থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আসতে আসতে বলছে, আইতাছে আম্মা, বাঁশখান জোগাড় করতে দেরি ওইয়া গেল গা। এই কথা শুনে সায়র চোখ বড় করে উপরওয়ালার নাম জপে বলে উঠল, হে খুদা, এ কাদের পাল্লায় পড়লাম আমি? যেমন মেয়ে তার তেমন বাপ। মেয়ে বাঁশ জোগাড় করতে বলল, অমনি বাপ বাঁশ নিয়ে হাজির। তায়েব জামান সিঁড়ি ঘরের কাছাকাছি চলে আসতে নীলিমা সায়রের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, এখনো দাঁড়িয়েছেন কেন? যান না, আব্বা দেখে ফেললে খবর আছে। সায়র নিচে নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাঁশ দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি বাই। সন্ধ্যা থেকে তীব্র বর্ষণ, বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারিপাশ। রৌদ্রের খা খা বিকেলের ইতি টেনে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এ বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস? পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিক ধোঁয়াশা আর মানবশূন্য। সেই শেষ বিকেল থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে অরু। অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়ে, কত কত আয়োজন, মন খারাপের পসরা, সব কিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছে অরু। এর কারণ আজকেই ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের হাজার মাইল দূরত্ব যখন অরুকে খুব পুরাতো একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়টাতেই এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যতটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশনীদের নজরে আসলেও তো আসতে পারে। কিছুদিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে কিন্তু দিন শেষে কি হলো?
বৃষ্টির মাঝে পুরো দস্তর আটকে পড়লো অরু। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। অরু বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বলেই বারবার ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে অরু আর রিক্সা নিল না। মনে মনে ভাবলো, বৈশাখের ঝড় একটু বাদে থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কী লাভ, শুধু শুধু। কিন্তু বলে না, অভাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। অরুর ক্ষেত্রেও সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাত ছেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টো ঝড়ের তাণ্ডবে চারিদিক লণ্ডভণ্ড। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা নেড়ি কুকুরেরও আওয়াজ নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তির্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি, আর এখন দানবীয় ঝড়। বিদ্যুৎ এর ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার উপর ঘূর্ণি বায়ু। অরুর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশে জড়বস্তুর মতোই ও নিজেও উড়ে গিয়ে অন্য কোথাও ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবে অরুর রোগা পাতলা তনু শরীরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে অরু। ঝড় বৃষ্টি যাও সহনীয় ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজ অরুর কলিজায় গিয়ে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার উপরেই এসে পড়ল বুঝি ভয়ানক বিদ্যুতের হলকানি। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয়ে আর আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাঠ, বুকের কাছটা হাঁপড়ের মতো উঠানামা করছে, মাথাটা ঝিমুনি দিয়ে উঠেছে ক্রমশ। গেটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কোনো কিছুর হাত থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে আকস্মাৎ বসে পড়ে কানে দুহাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল অরু। বসার সঙ্গে সঙ্গেই এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এমত অবস্থায় না চাইতেও আতঙ্কে চিৎকার দিয়ে উঠল অরু, মা, ভয় করছে। চারিদিকে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে উঠছে অরুর মানসপটে। অথচ অরু জানে কৃতিক যেই পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া তো দূরে থাক, অরু মরে গেলেও কৃতিক নিজের জিদ খুইয়ে ওকে নিতে আসবে না, কখনোই না। কৃতিক যদি অরুর খোঁজ করতো কিংবা অরুর জন্য কোনোরূপ চিন্তাই হতো ওর মনে, তাহলে তো যখন ঝড় শুরু হলো তখনই নিতে আসতো, এত দেরি করতো না নিশ্চয়ই। অরু বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটা ওর উপর রেগে আছে জেনেও তার পথ চেয়ে বসেছিল। এবার হলো তো। ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে কেউ না। এক পর্যায়ে এসে অরুর মনে হচ্ছে ও আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়, কৃতিকের জীবনে তো অন্তত নয়। কিন্তু অযাচিত ভাবনার পরতে পরতে আকাশের প্রচণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু, মা, ভয় করছে। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ডুকরে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি জান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের উপর উচ্ছ্বাসে ছাট পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকে শত্রুদল ঘিরে রেখে আছে ওকে। অরু একটা টু শব্দ করলে আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবে ভয়ের চোটে শুকনো ঢোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখন সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা।
কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকে শুরু। অরুর আদো আদো চোখ জোড়া শেষবারের মতন যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ওকে ডেকে উঠল কেউ। অরু! চেনা পরিচিত আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহরে পৌঁছাতে আকস্মাৎ পেছনে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুতের হলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান্ট কৃতিক। কৃতিক এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু অরু এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করেই মাথাটা নুইয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে, আরও আগে কেন এলো না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি? কৃতিকের ঠান্ডায় ধাস আছে, এইটুকুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওখানে ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক দফা হাঁচি দিয়ে ওর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ঝুলালো, তারপর একটানে অরুকে কুলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনো আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বস্ত্রপাতে কম্পিত হচ্ছে ধরণী, অথচ অরু একটু ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবল অভিমান। অভিমানের তুপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অজ্ঞতায় কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজে ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাঁচি সংবরণ করে বলল, বেবি দেখ আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস, আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব, কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেলে অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অজ্ঞতায় কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফুপাতে থাকে অরু। অতঃপর হেঁটে মেন রাস্তায় গিয়ে তবেই একটা সিএনজি দেখতে পায় ওরা। সেটাতে বলে কয়ে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিককুঞ্জের রাস্তা ধরানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কসরত করতে যেত না। মূলত ওরও সেফটির জন্যই এত খাটুনি। রুমে এসে কুল থেকে নামিয়ে দিতেই ওরও এক চুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে চেয়ে আছে বাইরের তীব্র বর্ষণ। ওরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার, অথচ ওরু রাগের চোটে আবারও ছুটে ব্যালকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করলো না, বরং দ্রুত হাতে দরজা নক করে ওরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। ওর বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিক ইন করা সাফেদ শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। ও সেসবের পরোয়া করল না, উল্টো এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পিছন দিক থেকে ওরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দেব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে, তাহলে আর জেমে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে, তার উপর এভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। ওরু কল্পনাতেও হয়তো কৃতিকের এরূপ আবিষ্কার করেনি কোনোদিন, অথচ আজকে এসব ওরুর চোখের সামনে ঘটেছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল আর কতটা অপারগ বানিয়ে দেয় তার জলযন্ত্র প্রমাণ জান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই সরে যাচ্ছে। কৃতিকের এহেন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামনে রাখতে পারল না ওরু। কোনোরূপ ছলছাতুরি না করেই কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া
ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না। এই ঝড়ের মাঝে মরে পড়ে থাকবো আমি। কৃতিক গ্রীবাটা নিচে নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি স্টোনে বলল, না এসে কি করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরেও উপসংহারে আমি তোকেই চাই অরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে শুধায়, কি আছে আমার মাঝে? কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তেই কৃতিকের কথার ধরন পাল্টে গিয়েছে, কণ্ঠে ভর কাছাকাছি আসার প্রখর আকুতি। তা ওর স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু। অরু দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? অরু মুখ কাচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে, সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাফ। অরুর কথা শেষ হওয়ার আগে ওর হাতে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃতিক। অতঃপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতে অরুর উন্নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকাফ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি তাহলেই হবে। ওর আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতে সোফায় গিয়ে বসে পড়ে। অরুর কাণ্ডে আবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে? রাগাচ্ছিস কেন আমাকে? ওর অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তীরতিরিয়ে কাঁপছে, চোখের কুটোর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে অরুকে নিজের উরুর উপর বসিয়ে গম্ভীর গলায় বলে, আমার টাচ খারাপ লাগছে? চলে যাব আমি? অরু মাথা নুয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন? হোয়াই? অরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি, আগের মতো সুন্দর নেই আমি। ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে তখন? কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এ মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। ওর সুন্দর অসুন্দর, শুকিয়ে গেল না মোটা হলো, তা নিয়ে কৃতিকের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য নেই কৃতিকের। কি করে বা থাকবে? এক অরুকে দেখতে দেখতেই তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পিছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না। কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে অরুর সবরমটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও তার উপর। ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে, যা আমার উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান্ট কৃতিক যদি তোর সৌন্দর্যে অবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠি তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার 7 দিনে অরুর। আপাতত ও এসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণায় এলোমেলো অরু, সেই সাথে পরিপূর্ণ ও। বর্ষণে রাতে অরুর চোখের কার্নিশ পেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এ জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। বৈশাখের ঝড়ের তাণ্ডব শেষে
আজ সকাল সকালে সূর্যিমা আবার দেখা মিলল পূর্বের আকাশে। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলোয় ফকফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালে ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ায় কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই ও নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দু হাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অরু ঘুম ঘুম চোখে লাজুক হেসে খানিকটা কৃতিকের সিল্কি চুলগুলোর বাজে হাত বোলালো। তারপর আস্তে করে রয়েসে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। অরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনো ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে অ্যালিসাকে কল দিয়ে নিজের ক্লোজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। ওরও আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে। আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে শুকরান নিচ্ছে ওর পছন্দের স্যান্ডেলউড পারফিউমের মন মাতানো শুকরান। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিক ঘুমন্ত হাসকি স্বরে লাফিয়ে উঠল অরু। চকিতে পেছনে চেয়ে দেখলো হ্যাডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। অরু নিজের কাণ্ড এড়াতে এগিয়ে গিয়ে নিজের কালসিটে কলার বোনগুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব জ্বলে যাচ্ছে। কৃতিক দুহাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। অরু গেল। কৃতিক অরুর গলার কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়ে পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙ্গুলে পরে অন্যটা অরুর অনামিকার আঙ্গুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে নাড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত ঝামেলা যে তোকে একটা রিং কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার, তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? ওর মুচকি হেসে জবাব দিল, খুব। তাহলে চুমু খা। কৃতিকের কথায় অরু ভরকে গিয়ে বলল, কি? চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়রার অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছে। এই রুমে এভাবে দেখে ফেললে হুলস্থুল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এভাবে দেখুক ওরা? অরু শুকনো মুখে নাসূচক মাথা নাড়ালো। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর দ্রুত। অরুর আর কী বা করবে? স্বামীর মহদুয়াকে খুশি করার এক আকাশ ইচ্ছে স্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেইন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিজের জামা কাপড় গায়ে চড়িয়েছে অরু। অন্যটা এখনও নেয়নি, যার দরুন গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আসতে আসতে অনু বলল, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাছে রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলছিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না। উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্দিহান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃতিক ভাই তোর রুমে ছিল? আপার প্রশ্নে অরু হ্যাঁ না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো শুধু উপর নিচ মাথা ঝাঁকালো কিছুক্ষণ। অনু দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতে বলে, জানি কাল আমি কৃতিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলি না দেখে। কাল রাতে বৈশাখী ঝড়ে দানবীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের বেহাল দশা, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনে যান চলাচল বন্ধ।
অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো কৃতিকুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থুকায় থুকায় বাগান বিলাসগুলো ঝরে পড়ে আছে পিছে ঢাকা ফ্রন্ট ইয়ার্ড জুড়ে। অনুর সন্দিহান দৃষ্টিপাত এড়াতে লাজুক ওরু খোলা জানলায় গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারা ঝড়ের তোপে কেমন নেতিয়ে পড়েছে সৌন্দর্য বর্ধক গাছপালাগুলো। আজ সূর্য উঠেছে গাঢ়, তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতেই গাছপালাগুলো আবারও আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনু নিজেরও বেশ ইতস্তত বোধ হচ্ছে ওর সাথে কথা বলতে কি বলে ফেলেছে। ওই জন্যই তখন থেকে ওদের মাঝে পিনপতন নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতে এড়িয়ে যাওয়ার দরুন হাতের আঙ্গুলে ওড়নাটা পেঁচাতে পেঁচাতে অনুই ডেকে উঠল প্রথমে। বলছিলাম যে ওরু, মানে বলছিলাম এই আপা, আজকে তোদের কি প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো। অনুকে কথা বাড়ানোর কোনোরূপ ফুসরত না দিয়ে পেছনে তাকে ফট করে কথাটা বলে উঠল ওরু। ভাবটা এমন যেন ও নিষ্পাপ একটা বাচ্চা। বিয়ে বাসর কিংবা জায়ান কৃতিক এসবের কোনোদিন নামও শুনিনি ও। ওরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ অ্যালিসা আপুরা আয়োজন করেছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় নাকি? কিন্তু মুহূর্তেই ভার হয়ে এলো অনুর মুখশ্রী। আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে। ওরু এগিয়ে এসে শুধালো, কিন্তু কি আপা? অরুর জিজ্ঞাসা দৃষ্টির পাশে অনুর জবাবের উৎস খুঁজে পেয়েছে কি পায়নি তার আগে নিচতলা থেকে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজে দুবোন হকচকে উঠল ওরা। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাউকে মারছে খুব। সকাল সকাল আবার কৃতিক কারোর সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলিজার পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলা মারামারি এসব না করে অরুকে একদম শান্তি দিতে পারে না নাকি? না পারে না, কারণ সে তো দ্য গ্রেট অসভ্য উগ্র বেপরোয়া ছন্নছাড়া জায়ান কৃতিক চৌধুরী, যার কাজে হলো সকাল সন্ধ্যা ঝামেলা পাকানো। ওরও নিষ্পলক ভাবনার ছেদ ঘটে আবারও নিচতলার তীব্র শরগুলের আওয়াজে। ভ্রম ছুটে গেল ওরও আর এক মুহূর্তে অপেক্ষা করে না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অরুর কথায় উপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে দোতলা ছাড়লো অনুও। ওরা দুবোন যখন প্রচণ্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্কে দ্রুত কদমে নিচে নেমে এলো তখন অন্দরমহল পুরোপুরি নীরব। অরু অনু চারিদিকে চোখ বুলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমের মাঝ বরাবর পায়ের উপর পা তুলে ডিবানে বসে আছে কৃতিক। ওর আশেপাশে সার, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন, মুকলেশ চাচা সবাই আছে। আজমির শেখও অন্য একটা কাউচে বসে আছেন। সবার সামনে চরম অপরাধীর নে মেঝেতে বসে বসে কাঁদছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণের ঝড়টা ওর উপর দিয়ে বয়ে গেছে, কারণ ওর দিকে তাকিয়ে এখনও রাগে ফুসফুস করছেন জাহানারা। তার আগুনের ফুলকির মতো চোখজোড়া দেখে মনে হচ্ছে পারলে আরও কয়েকটা ঘা বসিয়ে দেয় রূপাকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়ান কৃতিক? ভাবছে অরু। চারিদিক অবলোকন করে অরু হিসিয়ে অনুকে শুধালো, আপা কি হয়েছে বলতো? অনু জবাব দেয়, কাল সন্ধ্যাবেলা টিউশনে গিয়ে সারা রাতেও আর বাড়িতে ফেরেনি রূপা। রেজা ভাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শুনে রূপা নাকি টিউশনিতেই যায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃতিকুঞ্জে মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করানোর জন্য। সেটা জানাতেই তো আমি তোর রুমে গেলাম তখন। আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝে অন্দরমহলে প্রবেশ করে অরুর মামা। তিনি চারিদিকে থমথমে পরিবেশ সে পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? মেয়েটা এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা। রুষ্ট গলায় বললেন, সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। সারা রাত একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে মান সম্মান খুইয়ে
এখন ঘরে চৌকাট মারিয়েছে। ওকে মেরে ফেলো রেজার বাবা, নইলে আমি মহল্লায় মুখ দেখাতে পারবো না। যে জাহানারা সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে উঠায় বসায়, আজ তার মেয়ে হয়ে ও কিনা একটা নোংরা কাজ করে ফেলল। ছি, এখন আমি ওকে দিয়ে করবোটা কি বলতে পারো? অরুর মামা কিছুটা শান্তস্বরে বলল। এভাবে বলছে কেন? জাহানারা পুনরায় ঝাঁজে উঠে বললেন, বলবো না তো কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লার মাঝখানে ফেলে রেখে গেছে, সবাই দেখেছে। কানাঘুষাও পুরো গরম মহল্লা। তোমার কি মনে হয় এ মেয়ের আর বিয়ে হবে কোনো দিন? মুখ পুরি সব খুইয়ে এখন আবার ফিরলি কেন? এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন। ঠিক তখনই জাহানারা বরাবর কথার তীর ছুঁড়ে কৃতিক, স্টপ ইট, আই হেট নয়েস। কৃতিকের গর্জনে থেমে গেলেন জাহানারা। জাহানারা থেমে যেতে কৃতিক তীর্যক কণ্ঠে পুনরায় বলল, ঠিকই বলেছেন আপনি, আপনার মেয়ের কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে ছি বলে আওড়াবে। এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাড়ির খবর খেটে কাসুন্দি বানিয়েছেন এতদিন, এখন স্বয়ং আপনার মেয়ের পালা। তারা তো এবার আপনাকে আখমারাই করবে, এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতো কী বা আছে? কথা তো সত্য। আজমি শেখ এখনো চুপচাপ। তিনি কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক, সেটাই আপাতত ভাবছেন তিনি। অনু আর অরু এখনো চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর অরুর দিকে তাকালো, অতঃপর সবার সামনেই ওকে ডেকে বলল, বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। সকালে ব্রেকফাস্ট করে পানিটাও খেতে পারিনি। অরু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেলে কৃতিকের কথায় মুকলেশ চাচা হকচকিয়ে বলে ওঠেন, আমি নিয়ে আসছি বাবা। কৃতিক গম্ভীর গলায় বাধা সেধে বলল, আমার বউ আছে তো এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মুকলেশ চাচাকে হুকুম করে পরক্ষণে জাহানারার দিকে তাকিয়ে কৃতিক বলে, রূপাকে মুকলেশ চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মুকলেশ এখনো অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাজ পড়ল পুরো হলরুম জুড়ে। আজমি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন, কৃতিক, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখন বাড়িতেও। কৃতিক হাতের ইশারায় আজমি শেখকে থামিয়ে জিভ দিয়ে গাল ঠেলে বলল, আমার কথা এখনো শেষ হয়নি মাদার ইন ল। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিলটা হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা করে কৃতিক, তাই আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমি শেখ আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলে জাহানারা বেগম রেগে মেগে বললেন, তাই বলে বাড়ির কেয়ারটেকারের সাথে আপনি আমার মেয়ে? জাহানারার কথা শেষ করার আগে কথা ছুঁড়ল কৃতিক, বলল, বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মুকলেশ চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মুকলেশ চাচাকে তার যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আফটার অল আপনারা আমার বউয়ের পরম আত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুঁড়ে মারা মেঘনা চাইতেও জলের মতন অফার শুনে জাহানারার চোখ বিস্ময়ে চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো আর তার বাপদাদা ১৪ গোষ্ঠীও সাধ্যের বাহিরে, সেখানে কৃতিক কিনে এমনি দিয়ে দেবে? জাহানারার চোখে মুখে লোবাতুর দৃশ্য ভেসে উঠেছে। ভেতরে ভেতরে টকবক করছে কামনার লাভডুট। জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবার কৃতিকের কথায় নাকচ করে বলল, অসম্ভব, তাই বলে মেয়েকে এমন ৪০ ঊর্ধ্ব লোকের সাথে বিয়ে দেব নাকি? অরুর মামার রাশবাড়ির কথা তখনই থেমে গেল যখন পাশ থেকে জাহানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, তুমি চুপ করো একদম। কে বিয়ে করবে তোমার এই অপয়া হতচ্ছাড়া নষ্টা মেয়েকে? যা হয় ভালোর জন্যই হয়, উনি আমাদের ভালোর জন্যই এ কথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া অমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মুকলেশকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নেই।
এদিকে এই কাহিনীর মূল চরিত্র মুকলেশ চাচা এখনো হতবিহ্বল চোখে একে একে সবার কথা শুনে যাচ্ছে। কৃতিককে আসলেই তাকে বিয়ে দিয়ে তার এত বছরের বিষাদময় আইভুরু নামটা ঘুচাবে নাকি, সেটাই আপাতত ভাবছে মুকলেশ চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান, শুধুমাত্র রূপা মায়ের হাত পা ধরে কান্নাকাটি করছে যাতে তাকে মুকলেশ চাচার কাছে বিয়ে না দেওয়া হয়। অনু আর অরু মামিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনড়। তিনি উল্টে খানিকটা দুনামোনা করে কৃতিককে প্রশ্ন করে বললেন, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাট পাবো তো ওরা? কৃতিক গম্ভীর গলায় বলল, এখন বিয়ে হলে উইলটাও এখনই হবে, আমার কাগজপত্র সব রেডি। কৃতিকের কথায় জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো তাহলে আর দেরি কেন, কাজে আনার ব্যবস্থা করো, আজকেই বিয়ে হবে ওদের। অরুর মামা খুব যে সৎ মানুষ তা নয়, টাকার অধিপত্য এসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তো ক্ষতি কি? হোক বিয়ে, মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না, উল্টো মুকলেশকে জামাই বানাতে নাকের ডগায় দড়ি দিয়ে ঘুরানো যাবে, ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজার লাভ লসের হিসেব কষিয়ে তবেই তিনি চললেন কাজে খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানান জল্পনা কল্পনার ইতি টেনে রূপার বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেল হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে আর অন্য হাতে ফ্ল্যাটের চাবি উঠেছে জাহানারার কোমরের গোছায়। আজমিনী শেখের কিছু বলার ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিতেন না, তাই নিজের গুরু গম্ভীরতা ধরে রাখতেই চুপই রয়েছিলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ডে তিনি শুধুই নীরব দর্শক মাত্র, কোনো কিছু বলার বা কৃতিককে বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হেতু রাখেন না কৃতিক। ব্যাপারটা আজমির শেখের নিকট চরম বিরক্তির পর্যায়ে উঠে এসেছে, তাও তিনি নিশ্চুপ, কারণ একটাই, অনুর বিয়ে। অনুর বিয়েটা সর্বোত্তম পন্থায় দিতে চান তিনি, তারপর না হয় একে একে দান চালা যাবে, তাড়াহুড়োর কিছু নেই। তাছাড়া আজমির শেখের তাড়াহুড়োর জিনিসটা পছন্দও নয় মোটে। আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে 2-1 দিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিককুঞ্জে হাজির হবেন তিনি। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।